ওই সাপটা একটা বাঘকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সে একটুও নড়তে পারছে না। সুযোগ পেতেই আরেকটি বাঘ ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দেখা যায় ওই বড় সাপটা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে গরুটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাই দেখে গরুটা জোরে জোরে ডাকছে। আজ থেকে বহু বছর আগেকার কথা। সুন্দরবনের গভীর জঙ্গলে বাসা বাঁধে এক বিশাল আকৃতির সাপ। সাপটি যেমন বড় তেমনই ভয়ঙ্কর। গভীর জঙ্গলের মধ্যে সে নিঃশব্দে শিকার করে। ভয়ে তার এলাকায় বাঘ পর্যন্ত যেতে সাহস পায় না। দুটি বাঘ গর্জন করতে করতে জঙ্গলের মধ্যে এক নদীর তীরে গিয়ে জলপান করতে থাকে। এমন সময় নিঃশব্দে সেই বিশাল আকৃতির সাপটা বাঘ দুটির কাছে চলে আসে। বাঘ দুটো সাপটাকে দেখতে পেয়েই জোরে জোরে গর্জন করতে থাকে। এমন সময় সেই নদীপথে নৌকা নিয়ে মাছ ধরে বাড়ি ফিরছিল গদাই জেলে ও তার স্ত্রী। আর এই দৃশ্য দেখে কনক বলে ওঠে, ওই গো, ওই দিকে তাকিয়ে দেখো, বাপরে বাপ, কি বিভৎস দৃশ্য! হে ভগবান, এ তো ওই সাপটা। কি বিশাল আকৃতির দানবীয় চেহারা সাপটার। আজ মনে হয় সাপটা বাঘ দুটোকে, বাঘগুলোর আর রেহাই নেই। সাপটা পথ আটকে দাঁড়িয়ে থাকে। বাঘগুলো পালাতে না পেরে গর্জন করতে থাকে। আমাদের এই এলাকায় নৌকার গতি আস্তে করা উচিত হবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। আস্তে, চুপ চুপ, ধীরে কথা বলো, শব্দ করো না। আর একবার ওই দিকে তাকিয়ে দেখো গিন্নি। কনক তাকিয়ে দেখে ওই সাপটা একটা বাঘকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সে একটুও নড়তে পারছে না। সুযোগ পেতেই আরেকটি বাঘ ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাঘটার ভাগ্যে যা লেখা ছিল তা হয়ে গেছে। আমাদের একটুও শব্দ করলে চলবে না। নিঃশব্দে এখান থেকে নৌকা নিয়ে এগোতে হবে। সুন্দরবনের গ্রামবাসীরা ওই ভয়ঙ্কর সাপের ভয়ে জঙ্গলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এখন তারা শুধু নৌকায় করে নদীতে মাছ ধরে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। গদাই অনেকটা এগিয়ে এসে তারপর তার জালটা আবার নদীর জলে ফেলে। গিন্নি, এই জালে মনে হয় অনেক মাছ পড়েছে গো। জালটা বেশ ভারী, আমি তাড়াতাড়ি জালটা তুলি। এই কথা বলে গদাই জাল টেনে তার নৌকায় তোলে। এমন সময় হঠাৎ খুব জোরে ঝড় ওঠে। মুষলধারে বৃষ্টি শুরু হয়। উফ, কি জোরে বৃষ্টি শুরু হলো রে বাবা। আবহাওয়ার যা পরিস্থিতি, আর মনে হয় মাছ ধরা হবে না। হ্যাঁ গো, এই ঝড় বৃষ্টিতে আমাদেরও আর নদীতে থাকা ঠিক হবে না। আজ যা মাছ উঠেছে তাই নিয়েই ফিরে যাই, চলো। ঝড় বৃষ্টির মধ্যেই গদাই তার নৌকা নিয়ে এগোতে থাকে। এমন সময় হঠাৎ তার নৌকাটা জোরে দুলে ওঠে। এ কি হলো? নৌকাটা এমন ভাবে দুলে উঠলো কেন? তবে কি কিছুতে ধাক্কা লাগলো নাকি? হ্যাঁ, তাই তো, কি জোরে নৌকাটা দুলে উঠলো। তুমি থেমো না, হাল চালাও। গদাই তার নৌকা নিয়ে আরো কিছু দূর এগোতেই আবারও তার নৌকাটা জোরে দুলে ওঠে। এ কি হচ্ছে বলো দেখি গিন্নি, এমন তো হবার কথা নয়। তবে কি জলেও সে? হে ভগবান, এ কি দৃশ্য! ওইদিকে তাকিয়ে দেখো গো, নদীর জল কেমন ঘুরপাক খাচ্ছে। নদীর জল ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে থাকে। আর সেখান থেকে মাথা তোলে ওই বিশাল আকৃতির সাপটা। এবার কি হবে? এবার কি হবে গো? তুমি ভয় পেও না গিন্নি, আমি কিছু একটা করছি।
এই কথা বলে গদাই তার জালটা নিয়ে সাপটার উপর ছুঁড়ে দেয়। সাথে সাথেই সাপটা জলে ডুবে যায়। আর এই সুযোগে গদাই কোনো রকমে নৌকা চালিয়ে দ্রুত তাদের গ্রামের ঘাটে ফিরে আসে। তারপর তারা দুজন নৌকা থেকে নেমে মাছের হাঁড়ি নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে, কতদিন বৃষ্টির পর আজ একটু রোদ বেরিয়েছে, যাই গরুটাকে গিয়ে একটু মাঠে বেঁধে দিয়ে আসি। এই বলে মিনতি তার গরুকে নিয়ে মাঠের দিকে যায়। তারপর তাকে বেঁধে দিয়ে বলে, কপিলা, তুই ঘুরে ঘুরে ঘাস খা, আমি জঙ্গলের ভিতর থেকে কটা কাঠ কুইরে নিয়ে আসি। রান্না করার সব কাঠ শেষ যে। এরপর মিনতি জঙ্গলের ভিতরে যায় কাঠ কুড়োতে। এখানে যে দেখছি একটাও শুকনো ডালপালা ভেঙে পড়ে নাই, যাই আর একটু ভিতরে যাই। মিনতি জঙ্গলের আরো ভিতরে ঢুকতেই দেখে সেখানে চারিদিকে সাপের মাটির ঢিপি। সেই ঢিপির মধ্যে থেকে সাপ বেরোচ্ছে, আবার কোনো ঢিপির মধ্যে সাপ ঢুকে যাচ্ছে। হি ভগবান, সুন্দরবনের জঙ্গলের এই কি দৃশ্য! চারিদিকে যে সাপের বাসায় সে গেছে। এইসব তার মানে ওই বড় দানবীয় সাপটার জন্য হইছে। এমন সময় হঠাৎ মিনতি তার গরুর ডাক শুনতে পায়। দেখা যায় ওই বড় সাপটা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে গরুটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাই দেখে গরুটা জোরে জোরে ডাকছে। কি হলো? গরুটা এত জোরে জোরে ডাকছে কেন? ও বাঘ ডাক দেখলো নাকি? কিন্তু এই দিনে দুপুরে তো জঙ্গল থেকে ফাঁকা মাঠে বাঘ বেরোনোর কথা না। যাই গিয়ে দেখি একবার। মিনতি তাড়াহুড়ো করে জঙ্গল থেকে বেরিয়ে মাঠে গিয়ে দেখে তার গরু নেই। যেখানে সে গরুটাকে বেঁধে রেখেছিল সেখানে খুঁটি আর দড়ি পড়ে রয়েছে, কিন্তু গরু নেই। এ কি সর্বনেশে কাণ্ড! গরুটা গেল কোথায়? মিনতি চারিদিকে তার গরুটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মিনতি গরুর জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। এরপর জঙ্গলের মধ্যে দেখা যায় ওই দানবীয় সাপটা কাল নাগের রূপ ধারণ করে। আমি আরো খেতে চাই, আমি ক্ষুধার্ত, আমার খিদে ধীরে ধীরে বেড়েই চলেছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার সৈন্যদল, বেরিয়ে আয়। কালনাগ আহ্বান জানাতেই সাপের ঢিবির মধ্যে থেকে বেশ কিছু সাপ বেরিয়ে আসে। মন দিয়ে শোন তোরা, আমি শুধু এই জঙ্গলে নয়, এবার আমি গোটা সুন্দরবন অঞ্চল দখল করতে চাই। তোরা চারিদিকে ছড়িয়ে পড়, গোটা সুন্দরবনবাসীদের অতিষ্ঠ করে তোল। সাপের রাজা কালনাগের এই আদেশ শোনা মাত্রই সাপগুলো সুন্দরবনের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে। কারোর বাড়ির উঠোনে তো কারোর রান্নাঘরে, সবার ঘরে পর্যন্ত ঢুকে যায়। এ কি সাপের উপদ্রব শুরু হলো বলো দেখি? বাপ ঠাকুরদাদের মুখেও এমন ঘটনা কখনো শুনিনি বাবু। হেই, হুশ হুশ, যা বলছি, যা যা হুশ। কোনো রকমে তাদের রান্নাঘর থেকে সাপটাকে তাড়িয়ে দেয়, কিন্তু সাপটা বেরিয়ে পাশের বাড়ির গোয়াল ঘরে ঢুকে যায়। এ কি, এই যে দেখছি আমাদের গোয়ালেও সাপ ঢুকেছে, এক্ষুনি তাড়াতে হবে, না হলে যে। এই কথা বলে পাশের বাড়ির পাপিয়া তাদের গোয়াল ঘর থেকে কোনো রকমে সাপটাকে তাড়িয়ে দেয়। এইভাবে সাপের উৎপাত চলতে থাকলে যে এই গ্রামে বসবাস করা দায় হবে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক তখনই পাপিয়াদের গোয়াল ঘরের কাছে কনক ও গদাই এসে বলে, তুমি একদম ঠিক কথা বলেছ বৌদি, এ আর কিছুই নয়, ওই দানব আকৃতি কালনাগের অভিশাপ। আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, এমন ভাবে চলতে পারে না। আচ্ছা, আমরা সবাই মিলে দূরগ্রামের ওই নিতাই সাপুরের কাছে গেলে হয় না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, চলো আমরা সবাই নিতাই সাপুরের কাছে যাই।
এরপর গদাই ও তার স্ত্রী কনক, পাপিয়া আরও বেশ কিছু গ্রামবাসী মিলে নিতাই সাপুড়ের কাছে যায়। তারপর তাকে সমস্ত কথা খুলে বলে। ঠিক আছে, তাহলে আমাকে সুন্দরবনের জঙ্গলের ওই জায়গায় নিয়ে চলো যেখানে ওই কাল নাগ থাকে। কিন্তু সাপুড়ে বাবা, জঙ্গলের ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর। ওখানে যে প্রচুর সাপের ঢেবি রয়েছে, তার উপরে ওখানে ওই দানব আকৃতি সাপটাও বসবাস করে। কিচ্ছু হবে না তোমাদের। একবার যখন নিতাই সাপুরের কাছে এসেছো, আমি ওই কাল নাগকে জব্দ করেই ছাড়বো। এরপর নিতাই সাপুড়ে হাতে বিন ও ঝোলা নিয়ে সুন্দরবনের জঙ্গলের ওই জায়গায় গিয়ে পৌঁছায়। তারপর সে জোরে জোরে বিন বাজাতে থাকে। বিনের আওয়াজে ওই দানব আকৃতি সাপটা বেরিয়ে আসে। তারপর সে তার আসল কাল নাগের রূপ ধারণ করে। থামা থামা, এই আওয়াজ, বিনের আওয়াজ আমি আর সহ্য করতে পারছি না। বন্ধ কর, বন্ধ কর। নিতাই সাপুড়ে বিন বাজিয়েই চলে। বিনের আওয়াজে কালনাগ বশীভূত হয়ে যায়। তারপর সে বিন বাজাতে বাজাতে হাঁটতে থাকে। তার পিছু পিছু কালনাগ যায়, আর কালনাগের পিছু পিছু বাকি সাপ যেতে থাকে। নিতাই সাপুড়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে। কালনাগ ও বাকি সাপও গুহার মধ্যে ঢুকে যায়। তারপর গুহা থেকে নিতাই সাপুড়ে বেরিয়ে আসতেই বিনের আওয়াজে গুহার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। কালনাগের অভিশাপ থেকে সুন্দরবন মুক্তি পায়। চারিদিকে শান্তি ফিরে আসে। গ্রামবাসীরা নির্ভয়ে জঙ্গলে যায়, মাঠে গরু বাঁধে, নদীতে মাছ ধরতে যায় ও বাঘেরাও নদীর জলে মুখ দিয়ে শান্তিতে জল পান করে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।